নমস্কার। বাজেটের ডাবল ইঞ্জিন আজ 8টা থেকে এই অনুষ্ঠানে আমি অয়ন, আর আমার সঙ্গে আছেন আমার সহকর্মী। আমি অতনু আছি সঙ্গে, এবং আমার সঙ্গে কিছু অতিথি রয়েছেন যাদের সঙ্গে কথা বলা যাবে এই বাজেট নিয়ে, কারণ ডাবল ইঞ্জিনের কথা অয়ন একটু আগেই বললেন। এবং এই বাজেটের দিকে আমাদের সবার প্রত্যাশা ছিল, কারণ নির্বাচনী প্রতিশ্রুতি মেলে কিনা তা দেখার একটা জায়গা ছিল আজকের এই বাজেট। তো আমার সঙ্গে যারা রয়েছেন অয়ন, একবার যদি আলাপ করিয়ে দেওয়া যায়। একদম সব থেকে বড় যাদের পাওনা তারা হলেন ডিএ আন্দোলনকারী যৌথ সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষ আছেন আমার সঙ্গে। ডিএ ঘোষণা 20% এক ধাক্কায়। আমার সঙ্গে আছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনিক পাল, এবং আমার সঙ্গে আছেন অর্থনীতি বিশেষজ্ঞ রূপেন্দ্র নারায়ণ রায়। সবাইকেই স্বাগত জানাই। তবে প্রথমেই বাজেটে ডিএ ঘোষণা, যে ডিএ নিয়ে আন্দোলন বছরের পর বছর, মাসের পর মাস, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাওয়া গেল, কিন্তু সেই ডিএ আর মিলল না। কিন্তু পালাবদলের 1.5 মাসের মধ্যে ডিএ ঘোষণা, তাও আবার অতনু, সেটা 20% এক ধাক্কায় হয়ে গেল 38-22%। 42%-এর জায়গায় এখন ফারাক কেন্দ্রের সঙ্গে 22%। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি ঘোষণা করলেন দেখুন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। একটা ডিএ, সেই ঘোষণা তো হলো 1.5 মাসের মধ্যে। আমার এখানে একটা ভাস্করবাবুর কাছে প্রশ্ন থাকবে, যে আপনারা আশা করেছিলেন, আপনাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে যে এই সরকার কিছু করবে, কিন্তু ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো রাজ্যে 20% ডিএ এক লপ্তে ঘোষণা হয়নি। এটা আশা করেছিলেন আপনারা? দেখুন, আমাদের সাথে 1 জুনের যে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে হয়েছিল, সেখানে তিনি একটা কথা, খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলেছিলেন যে আমাকে সময় দিন, আপনাদের যে বকেয়া আছে সেই বকেয়া আমরা মিটিয়ে দেব, এবং সেটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনাদের প্রতি সম্মান রেখেই আমরা সেটা মেটাবো, এবং সেটা চিরকুটে দিয়ে দেওয়ার মতো করে হবে না। আমাদের আশা ছিল, কারণ যে লড়াই আমরা করেছি বিগত 4 বছর বলতে পারেন, সবথেকে সিগনিফিক্যান্ট যে বিষয়গুলো ছিল যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সমস্ত দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে। একদম কর্মচারীদের নিজস্ব দাবি দাওয়া, নিজেরা লড়াই করবে, এবং সেই লড়াইয়ের ময়দানে আমরা সমস্ত বিরোধীকে স্বাগত জানিয়েছি। সেখানে যেমন শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন বিরোধী দলনেতা হিসাবে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্ব, সিপিআইএমএল এর নেতৃত্ব, দীপঙ্কর রায়, তারপরে এসইউসির নেতৃত্ব, তারা সকলেই এসেছেন। যারা যারা আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তাদের সবাইকে আমরা মঞ্চ খুলে দিয়েছি। সেই যে লড়াই, সেই লড়াইয়ের সাথে উনি ওতপ্রোতভাবে ছিলেন জানি, এবং সেই লড়াইয়ের প্রতি তার যে সম্মান ছিল, সেই সম্মানের জায়গা থেকে আমরা জানতাম যে একটা বড় অংশ তিনি দিতে চলেছেন, এবং প্রায় বকেয়ার 50% তিনি মিটিয়েছেন। এবং আজকে এটাও বলেছেন যে আমাদেরকে সময় দিন, অর্থমন্ত্রীকে সময় দিন, আগামী বাজেটের মধ্যে আমরা সবটা মেটানোর চেষ্টা করব, এই আশ্বাসও কিন্তু দিয়েছেন ভাস্করবাবু। একদমই, এবং সেটা বিভিন্ন সময়ে কথাবার্তাতে সেটা পরিষ্কারও করেছেন। আমার মনে পড়ছে সেদিনকার কথা, যেদিন 5ই ফেব্রুয়ারি ডিএ মামলাতে সুপ্রিম কোর্টে রায় বেরোলো। এই যে বকেয়া ডিএ দেওয়া হলো সেটা কিন্তু ডিএ মামলার সাথে সংযুক্ত নয়, এটা আলাদা। তা সেদিন আমরা বলেছিলাম, ওনার তারপর আমার সাথে যখন ফোনে কথাবার্তা হয়েছিল তখন বলেছিলেন যে এরা সমস্ত কিছু শেষ করে দিয়ে গেছে, এবং পরিকল্পনা বহির্ভূত খাতে এত খরচা করে ভাস্করবাবু, এরা দিতে পারবে না, আমরা এসে পরে সমস্তটা মেটাবো। তা সেই ক্ষেত্রে গ্রান্ট ইন এডের সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত ডিএটা, সেটা নোটিফিকেশন ঘোষণা হয়নি, নোটিফিকেশন আসেনি। আমরা আশা করছি যে সেই নোটিফিকেশনটাও আসবে। আমি এখান থেকে একটু অনিক বাবুর কাছে যেতে চাই। অতনু, অনিক বাবুর কাছে জানতে চাইবো, বারবার যখন ডিএ চেয়েছেন এরা, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 8 লক্ষ কোটি টাকার ওপরে আমাদের ধার, ঋণ।
আসলে কি আবার তারপরে আবার পুজোর সময় ক্লাবগুলোকে 1 লাখের ওপরে সাহায্য করছেন প্রত্যেকটা ক্লাবকে, এই দ্বিচারিতা ছিল তা কি কি বলবেন? দেখুন, এখানে খরচটা পশ্চিমবঙ্গে যেভাবে প্রাক্তন সরকারের অধীনে হয়েছে তাতে অনেক ইরেগুলারিটিস ছিল, অনিয়ম ছিল এটা, এবং সেখানে রাজনৈতিকভাবে যেটা লাভদায়ক সেই সব জায়গায় উনি টাকা পয়সা দিয়েছেন, ফলে হুম, 8 লক্ষ কোটি টাকা দেনাটা তো একটা বাস্তব, সেটা তো আনডিনায়েবল। কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যে এবার গ্রান্সিনের যেটা কিন্তু দেনা নয়, যেটা কিন্তু ধার নয়, যেটা কিন্তু ফেরত দিতে হয় না, সেই খাতে বাজেটের আপনার প্রাপ্তি এবছর যা ভবন দাশগুপ্ত দেখিয়েছেন হুম, তা প্রায় গত বছরের নিরিখে আপনারা নিজেরাই বললেন 71,300 কত কোটি টাকা, প্রায় 50,000 কোটি টাকা বেশি। হুম, এখন এই যে ডাবল ইঞ্জিন সরকার বা যেগুলো এনারা বলছেন তার কিছু লাভ পাওয়া যাচ্ছে, এবং ফলে আমার মনে হয় এখন স্টেটের হাতে সেই টাকাটা স্টেট আশা করছে থাকবে, যেটা দিয়ে এই ডিএটা বাড়ানো যায়। এটা আগের সরকারের কাছে ছিল না। না, কিন্তু 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 এই কথাটার পাশাপাশি না, আমি একবার রূপেন্দ্র নারায়ণ বাবুর কাছে জানতে চাইবো হুম, যে এটা কতটা সাহসী সিদ্ধান্ত। একটা সরকার আসার পর তাদের প্রথম বাজেট ঘোষণা হচ্ছে, সেই বাজেট ঘোষণার সময় সরকার জানে, অর্থমন্ত্রী জানেন যে তারা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, রাজ্য কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র কথা রাখার জন্য 20% ডিএ বাড়িয়ে দেওয়ার কথা বলা হলো, মানে কতটা সাহসী সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? নিশ্চয়ই আমি একটা কথা বলতে চাই যে আমাদের পূর্বতন সরকার একটা চারবাকপন্থী অর্থনীতি অবলম্বন করেছিলেন। সেই চারবাকপন্থী অর্থনীতি হচ্ছে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আপনি যদি দেখেন পশ্চিমবাংলার জনসংখ্যা হচ্ছে 10.6 কোটি এবং আমাদের ঋণ হচ্ছে 8.6 লক্ষ কোটি টাকা। তার মানে প্রত্যেকটি মানুষের কাঁধে হচ্ছে 60,000 টাকার বোঝা। বাহ বাহ, সেই অবস্থায় ওই রকম হাতে তাস পেয়ে স্বপনবাবু যে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন তার কারণ হচ্ছে তিনি ভাবছেন ভবিষ্যতে ইকোনমিক বয়ান্সি হবে, এবং উনি যদি এই যাকে আমরা বলি অবৈধ অন্তর্ধান বা লিকেজকে বন্ধ করতে পারি হুম, এবং যদি আমাদের অর্থনীতি বাড়ে তাহলে এই টাকাটা রাজস্বে আসবে। সুতরাং রাজস্ব যদি বেড়ে যায় তখন কিন্তু খরচ করতে অসুবিধা হবে না। ঠিক। আমি আসবো শিশির বাজোরিয়া, বিজেপি নেতা তথা শিল্পপতি আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাই শিশির বাবু আমাদের এই প্রোগ্রামে। আমি ভাস্কর বাবুর কাছে আরেকবার যেতে চাই। ঘেউ ঘেউ, যত চাই, যত দিই তত চাই, এইসব বিশেষণগুলো এখন কিরকম মনে হচ্ছে? কেন এত রাগ কেন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর? দেখুন, উনি ওনার ঘনিষ্ঠ মহলে একটা কথা বলতেন যে এরা হচ্ছে কর্মচারী, এরা আমার মানে আমার উপরে গিয়ে কথা বলবে কেন, এদের আবার দাবি দেওয়া কি, মানে এই মনোভাবটা তিনি তার ঘনিষ্ঠ মহলে ব্যক্ত করতেন। এবং তার থেকে আরেকটা বড় ব্যাপার ছিল যে ওনার যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিরূপ সরকার পর্যন্ত, এরা প্রত্যেকেই ছিলেন আপামর কর্মচারী বিরোধী মানুষজন। এরা সবসময় বুঝিয়ে গেছেন ওনাকে যে কর্মচারীদের সংখ্যাটা এই তাদেরকে মানে দেওয়ার ভোট মধ্যে ব্যাংকে দিয়ে এটা সেরকম কিছু অপচয়, যায় হ্যাঁ, আসে এটা না। অপচয় করা হয়। হুম, আসলে কর্মচারীদের, স্থায়ী কর্মচারীদেরকে তার সঠিক পারিশ্রমিক না দিলে গোটা রাজ্য জুড়ে সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষের পারিশ্রমিকের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয় এবং সেটা একটা ডিসব্যালেন্স তৈরি করে, সামাজিক ডিসব্যালেন্স তৈরি করে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল। স্থায়ী কর্মচারীরা যেমন সব থেকে কম বেতন পেতেন, ঠিক একই রকমভাবে যার সাথে সরকারের কোনো যোগ নেই, যে হুম, মানুষটা ধরুন মাঠে ধান পুঁতছে অথবা রাজমিস্ত্রির যোগানদারের কাজ করছে, গোটা দেশের নিরিখে তার বেতনটা সব থেকে কম ছিল পশ্চিমবঙ্গে। হুম, অথচ অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। আর এই যে 8 লক্ষ কোটি টাকা ঋণের কথাটা বলছেন, আমি সরকারেরই গত সরকারেরই একটা তথ্য পরিসংখ্যান দিই। 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে, সরকারের যে ইনকাম এবং যে ঋণ তার যে পরিমাণটা ছিল, পার্সেন্টেজটা ছিল 42%। গত বছরে সেই পার্সেন্টেজটা নেমে এসছে 36.6%। অর্থাৎ ঋণ যেমন বেড়েছিল, ঠিক একই রকমভাবে সরকারের ইনকামও বেড়েছিল। সমস্যাটা ছিল পরিকল্পনা বহির্ভূতভাবে সরকারি টাকাগুলোকে অপচয় করা। হুম, আপনারা দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো, বহু পুরুষ মানুষ লক্ষ্মী ভাণ্ডার পেতেন, মানে যেখানে হ্যাঁ, যেখান থেকে কোটি কাটমানি কোটি হয়ে টাকা। এসছে হুম,
এমন কোনো প্রজেক্ট ছিল না যে প্রজেক্ট থেকে কাটমানি বেরোয়নি। কাটমানি না বেরোলে সেই প্রজেক্টে তারা ইনভেস্ট করতেন না। কর্মচারীদেরকে ডিএ দিলে সেখান থেকে কাটমানি পাওয়া যেত না বলে আমরা একটা সময় প্রস্তাব দিয়েছিলাম, দরকার হলে আপনাদের কাছ থেকে 5% আপনি কেটে নিন, কি অবস্থা। কিন্তু মিটিয়ে দিন এটা। হুম, সদিচ্ছার অভাব ছিল, আর পরিকল্পনার মধ্যে এই ব্যাপারটা ছিল যে এখান থেকে তো আমি কাটমানি পাচ্ছি না, আর এইদিকে দিয়ে কি হবে, মানে এই যে বিষয়টা, সেই জায়গাটা থেকেই এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। আমরা খুশি যে নতুন সরকার এসে পড়ে আমাদের যে নাছর মনোভাব, যে লড়াই, মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে আমরা ভোটের পূর্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে গিয়েছিলাম। তখন বিজেপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে সরকারটাকে বদলে আমাদের সরকার নিয়ে আসুন, আপনাদের দাবি দাওয়া আমরা মিটিয়ে দেবো। তা আমরা খুশি যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনের দিকে তারা অগ্রসর হয়েছেন। okay. অস্থায়ী কর্মচারীদের অনেক অংশ বাদ গেছে, আমরা আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেগুলোকে নিয়ে তুলে ধরলে পরে সেগুলোর ব্যবস্থাও হবে। কারণ আমার কোথাও যেন মনে হচ্ছে যে যখন বলছেন যে আয়ও হয়েছে তার সঙ্গে ব্যয়ও হয়েছে, আমার কেসিনাগের অঙ্কের কথা মনে পড়ে যাচ্ছে, সেই চৌবাচ্চার কথা মনে পড়ছে। ঠিক যেমন মনে পড়ছে যে এতদিন ধরে কতগুলো শূন্য পদ ছিল যেখানে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি। রাতারাতি আজ সরকার এলো, হ্যাঁ আজ সরকার এলো আর কালকেই রিক্রুটমেন্টের জায়গা তৈরি হয়ে গেল, এমন তো নয়। তা যদি না হয়, তার মানে এতদিন ধরে শূন্য পদ ছিল, যে শূন্য পদ পূরণ করার কথা বলছেন আজ অর্থমন্ত্রী, বলছেন যে 1 লক্ষ কর্মসংস্থান, রাজ্য সরকারি 1 লক্ষ কর্মসংস্থানের জায়গা এবং রয়েছে এই অর্থবর্ষে। শুনুন, 50,000 শিক্ষক নিয়োগ, 20,000 পুলিশে নিয়োগ। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বললেন? রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আমি একটু শিশির বাবুর কাছে যাব অতনু, যে রাতারাতি এই যে ডিসিশন নেওয়া হলো এরকম ভাবে, আসলে শিশিরবাবু গত 15 বছরে না যা অভিজ্ঞতা হয়েছে, সাধারণ মানুষের সিঁদুরে মেঘ দেখেন। আর সেই কারণেই বলছি, আজকে অর্থমন্ত্রী প্রথমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের কাছে গেছেন, অশোক লাহিড়ির সঙ্গে কথা বলেছেন, তারপরে সীতারামনের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কতটা শক্তপোক্তভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এই যে নিয়োগের ক্ষেত্রে? একটা কথা আগে বলি, আমাদের যে সংকল্পপত্র কিংবা ঘোষণাপত্র আমরা যখন তৈরি করলাম, এটা কোনো ঠান্ডা ঘরে বসে তৈরি হয়নি। আমি ওই কমিটির একটা সদস্য ছিলাম। আচ্ছা, আমাদের কমিটি মেম্বাররা প্রত্যেক জেলায় ঘুরেছে আর মানুষের কাছ থেকে জেনেছে আপনি কি চান, আমাদের বিজেপি সরকার এলে আপনারা কি আশা করেন, ওটা আমরা তৈরি করলাম। আর আমরা দেখলাম আমাদের সংকল্পপত্রকে দেখে মানুষ আমাদের এই যে বিপুল ভোটে জয়ী করলো, তো আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। সেটাই আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দা আর আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরোটা জিনিসটা সামনে রেখে দিলেন। আজকে যে ডিএ নিয়ে কথা হচ্ছে, এটা আমাকে একটা জিনিস বলতেই হবে, যে আগের সরকার ছিল, আমি আর বেশি ওই সরকার নিয়ে বলতে চাই না, কেন দলই রইল না। দল তো যেভাবে পড়ে যাচ্ছে, হয়তো আপনার এই শো শেষ হতে হতে আরো 2 জন পড়ে যাবে। ওদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধারণা ছিল ডিএ সরকারি কর্মচারী এইসব পাবে আমার দয়া ভাগে। এটা তো ওদের প্রাপ্য, আপনার দয়ার ভাগ কিসে? ওরা সরকারি কর্মচারী মানে আপনার দয়া আছে নাকি? আর কোটি কোটি টাকা ইনি খরচ করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু এখানে টাকা দেওয়ার জন্য আমাদের সরকারে 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে সুপ্রিম কোর্ট অত দামি দামি উকিলকে দাঁড় করালেন কেন? আপনি তো জানতেন প্রথম দিন থেকে আপনি হারবেন। আর এই যে মানে এখন 6 সপ্তাহ হয়নি এই সরকারে,
এই যে আজকে যে বাজেট প্রস্তুত হলো, কি দেখা গেল বাজেটে? আপনি যে বলেছেন 1 লক্ষ নতুন চাকরি, নতুন নয়, এটা তো শূন্য চাকরি ছিল, এটা শুধু শূন্য পদ ছিল, ফয়সলা হয়েছে আমরা এতদিন ধরে এই খালি লোককে ছিল নিযুক্ত পদগুলো। করব। পদ শূন্য ছিল, খালি ছিল। রাইট। 33% মহিলাকে নেব, প্রত্যেক মহকুমায় একটা করে মহিলা পুলিশ স্টেশন হবে। এইসব এক একটা জিনিস আপনি যদি শিশিরবাবু, ধরে এই যে ধরে 1 লক্ষ শূন্য পদের কথা হচ্ছে, তো অনেকবাবুও রয়েছেন, অনেকবাবু বলতে পারবেন। অনেকবাবু, এই যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হচ্ছে, শূন্য পদ, এই পোস্টটা খালি ছিল, 1 লক্ষ পোস্ট খালি ছিল। আমরা বলি আমাদের রাজ্যে সরকারি চাকরি নেই, আমাদের রাজ্যে চাকরি নেই, ছিল, কিন্তু সেটা রিক্রুটমেন্টের কথা ভাবা হয়নি। কেন ভাবা হয়নি? তাহলে কত টাকা চলে যেত এই বাজেট, মানে এই চাকরির জন্য, বা যাদের চাকরি দেওয়া হচ্ছে তাদের মাইনে দিতে হবে, সেই খাতে কত টাকা চলে যেতে হতো, যার জন্য এই সদিচ্ছা ছিল না? দেখুন, এর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন এই 1 লক্ষ নতুন চাকরি কি তা আমার জানা নেই। যদি অর্থমন্ত্রী যদি বাজেটের সঙ্গে সেটা বলে থাকেন, সেটা আমার পড়া হয়নি। সেটা বলেই আমি বলছি, দেখুন এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ খুব পরিষ্কার করে আছে। যদি দেখি বাজেটের শেষে উনি বলেছেন যে একটা প্রধান অবজেক্টিভ এই বাজেটের হচ্ছে টু রিইন্ট্রোডিউস রোবাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমস। এখন সেই জন্য সেটার জন্য আজকে পুলিশ, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, মানে পুলিশ সবসময় বলে এসছে যে আমরা প্রচন্ড শর্ট স্টাফ, আমাদের অ্যাডিকুয়েট লোকজন নেই, সেখানে 20,000 পুলিশ কর্মী নিয়োগ করা। এটার মধ্যে একটা খুব রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ আছে যে এই শর্ট স্টাফের জন্য আপনার অনেক জায়গাতেই দেখা যায় তদন্ত হয় না, পুলিশ পৌঁছতে পারে না, পুলিশ যেতে পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়। আর দ্বিতীয় হচ্ছে স্কুলের যে সমস্যাটা, মানে আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো হচ্ছে সরকারি কি স্কুল। খারাপ অবস্থা, তা আমরা সবাই জানি। সেটা বিরোধী দল বামফ্রন্ট এটা নিয়ে প্রচুর কথা বলে এসছে এক সময়, এখনো বলে, সেটা আমরা সবাই জানি। স্কুলের পর স্কুল বন্ধ। এখন সেখানে তো আমরা এই দুর্বলতা, এই যে ডেফিসিয়েন্সিটা তো ছিলই। এখন এই যে 50,000 আজকে শিক্ষক নিয়োগ করা, শিক্ষক, অধ্যাপক, ক্লিয়ারলি অশিক্ষক আজকে কর্মী। প্রাক্তন সরকারের এই জায়গায় কোনো প্রায়োরিটি ছিল না। সেই প্রায়োরিটিটা ছিল না বলে তারা করেনি। এই সরকারের একটা সদিচ্ছা আছে, এই জায়গাগুলো কারেকশন করবে, তাই তারা করছে। আর এই কারেকশন করার জোর Financial পাচ্ছে implication অনেক। তো ভালোই হবে। রূপেন্দ্র নারায়ণ বাবু এই কিছুক্ষণ বছর আগে একটা খুব কিন্তু তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে লিকেজ। আমরা পালা বদলের পর দেখছি তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে কুচো নেতা, চুনোপুটি এবং রাঘব বোয়াল, তাদের হাতে কোটি 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 টাকা, রাজস্বই তো পায়নি বোধহয় রাজ্য সরকার। সেই কারণেই বোধহয় 8 লক্ষ কোটি টাকা, 8,56,056 কোটি টাকা হচ্ছে ধার, ঋণ। অর্থাৎ রূপেন্দ্রনারায়ণ বাবু, টাকা ছিল না রাজ্যের কাছে কথাটা ভুল, যেখানে টাকা খরচ করার হ্যাঁ, কথা বলুন। সেখানে খরচ হয়নি। কয়েকজন নেতার কাছে, মুষ্টিমেয় কয়েকজনের কাছে টাকা রয়ে গিয়েছিল, ভোটের প্রয়োজনে টাকা খরচ হয়েছিল, তাই মনে হয় আপনার? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, আপনি যদি ডেটা দেখেন, হ্যাঁ, আমি মতামতের মধ্যে যাচ্ছি না, এবছর আমরা একটা 31% বৃদ্ধি দেখতে পাচ্ছি রাজস্বে। 2,44,000 কোটি টাকা থেকে 2,44,866 কোটি থেকে 3,20,484 কোটি টাকার রাজস্ব দেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে, এক তো আপনারা দেখেছেন যে বীরভূমের পাথর নিয়ে কত টাকার নয়চয় হয়েছিল, একটা ছোট্ট জায়গা, এবং হাড়ির একটা ভাগ টিপলেই বোঝা যায়। কিন্তু আমরা যদি এই, যাকে আমি বলছি অবৈধ অন্তর্ধান, এটা যদি বন্ধ করতে পারি এবং যদি ইকোনমিক বয়েন্সি আসে, অর্থাৎ অর্থনৈতিক প্লবতা আসে, তাহলে কিন্তু আমাদের রাজস্ব বাড়বে। রাজস্ব না বাড়ালে চলবে না, এবং রাজস্ব বাড়াতে হবে একটা অন্যভাবে। ধরুন, কৌটিল্য বলেছিলেন যে মৌমাছি যেমন মধু খায় ফুলের কাছ থেকে, কিন্তু ফুলকে আঘাত করে না, সেরকম করদাতাদের কাছ থেকে কর বোঝা আদায় না করে, গড়ের বোঝা না বাড়িয়ে, আমাদের সুকৌশলে ঠিকমতো পরিকল্পিতভাবে রাজস্ব বাড়াতে হবে। এই যে রাজস্ব বাড়াতে হবে বলছেন, আমি অতনু, এই যে সিন্ডিকেট রাজ খতম, কোনো তোলাবাজি চলবে না, কোনো শিল্পপতি যেন বিনিয়োগ করতে এসে তোলাবাজির মুখোমুখি না হন, সিন্ডিকেট রাজের মুখোমুখি না হন। কি বলেছেন স্বপন দাশগুপ্ত, একবার দেখে নি।
হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। একটু শিশির বাজোরিয়ার কাছে যাব। হুম। শিশির বাবু, শিল্পপতিদের কি কি সমস্যার সম্মুখীন হতে হতো? কারণ টাটা তো গেছে অনেক বছর আগে, 2008 সালে। তারপরে আর কোনো শিল্পপতি ঠিকমতো এলেন না কেন? এখন কোন শিল্পপতি বিনিয়োগ করার আগে সব থেকে যে জরুরি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি না হয়, আপনি শিল্প ছেড়ে দিন, একজন পান দোকানে লগ্নি করবে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে কোথায় চলে গিয়েছিল? হুম, এই যে সিন্ডিকেট, হুম। আপনি দেখুন সিন্ডিকেট রাজ এই জায়গায় চলে গিয়েছিল। আজকে বিজেপি সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ঘোষণা করতে হলো একটা আইন নিয়ে আসবেন হুম, এটা আটকাবার জন্য। মানে ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছিল। আর একটা জিনিস বলি, দেখুন রাজস্ব তো আসতেই হবে। রাজস্ব যেত কোথায়? এই যে বিভিন্ন জায়গায়, মানে রাজকোষে আসতো না টাকা, অন্য অন্য জায়গায় ভাগ হতো, হুম। অন্যরা ভাগ পেত, পলিটিক্যাল পার্টি ভাগ পেত। আরেকটা জিনিস বলি, পশ্চিমবঙ্গে আমার হিসেবে প্রথমবার হয়েছে 5 দশকে কেন্দ্র আর রাজ্য এক হয়ে বাজেট প্লেস করেছে, এক সুরে কথা বলছে। তো ডাবল ইঞ্জিনে তো লাভ কে পাবে? আমাদের রাজ্য পাবে, হুম, আজকে পশ্চিমবঙ্গ পাবে। এটা কিন্তু শুধু 15 বছর না, 5 দশকে হয়নি। বামফ্রন্ট তো একেবারে মানে অ্যান্টি সেন্টার, বামফ্রন্ট তো সরকারের থেকে বন্ধ করে ডেকেছে। কিসের জন্য? বিভিন্ন মানে পশ্চিমবঙ্গ ছাড়া বিষয় ধরে। হুম, আর সব থেকে বেশি হচ্ছে আপনাকে বিজনেস ফ্রেন্ডলি হতে হবে লগ্নির জন্য। শুধু বিজিবিএস করে আপনি বিজনেস ফ্রেন্ডলি হচ্ছেন না, বিজিবিএস করে আপনি 635 কোটি টাকা শুধু ইভেন্ট ম্যানেজারকে দিয়েছেন। ঠিক, হুম। এটা হচ্ছে বিজিবিএস। একদম স্বপন দাশগুপ্ত আরো বলেছেন অতনু, সেটা একবার দেখাই। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। ঠিক। গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী বলে আসছেন। এবং তোলাবাজি সিন্ডিকেট রাজ চলবে না। একটা দিশা দেখানোর এখনো পর্যন্ত পরিকল্পনা এবং দেখানো হয়েছে, এটাই দাবি করছেন স্বপন দাশগুপ্ত। দেখুন। আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। এই স্বপন দাশগুপ্তর কথা ধরেই মনে পড়ে গেল অতনু, আমাদের বা তোমার জ্ঞান হওয়ার পর থেকে বঞ্চনা শব্দটা শুনতে 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 কান পচে গেছে। ডবল ইঞ্জিন সরকার আমরা পাইনি, ডবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি, তার সুফল নিশ্চয়ই আছে। তো অনিক বাবুর কাছে আমি একটু জানতে চাইবো যে বাজেট মানে একটা দিশা, যে দিশায় বলা হয় অমুক অমুক খাতে অমুক অমুক খরচ করা হবে, কিন্তু এই যে খরচ করা হবে এই টাকাটা আসবে কোথা থেকে? স্টেটের হাতে প্রধানত একটা হচ্ছে যে স্টেটের নিজস্ব ট্যাক্স মানে স্টেট জিএসটি, দ্বিতীয় হচ্ছে ডেভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস মানে যেটা সেন্টার আদায় করে এবং স্টেটের সঙ্গে শেয়ার করে,
তা বাদে আপনার আছে গ্রান্সিনেড এবার অনেক বড় করে দেখা যাচ্ছে, তা বাদে মার্কেট লোন, গভর্নমেন্ট থেকে লোন, এইগুলো হচ্ছে প্রধানত আপনার রেভিনিউ রিসিটস এবং ক্যাপিটাল রিসিটসের বিভিন্ন মানে আইটেমস যার মাধ্যমে স্টেট টাকা পেয়ে থাকে। আমি রূপেন্দ্রনারায়ণ বাবুর কাছে একটু যাই, যে পরিকাঠামোর কথা বলি আমরা বারবার। শিল্পের ক্ষেত্রে পরিকাঠামো, যত বেশি পরিকাঠামো বৃদ্ধি হবে তত বেশি বিনিয়োগকারীরা আকর্ষিত হবেন, আকৃষ্ট হবেন। এখানে আমরা দেখছি 3টে বিমানবন্দরের কথা বলা হয়েছে, বালুরঘাট, পুরুলিয়া, মালদা। তার সঙ্গে সঙ্গে মেট্রোর কথা বলা হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর। এই পরিকাঠামো বাড়লে পরেই তো শিল্প আসবে। অবশ্যই। এবং পরিকাঠামো দু রকমের, একটা হচ্ছে বন্দর, বিমানবন্দর, রাস্তাঘাট, মেট্রো, আর একটা হচ্ছে লঘু পরিকাঠামো বা মৃদু পরিকাঠামো, অর্থাৎ স্কিল বিল্ডিং, মানব সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এইসব কথাও কিন্তু বাজেটে বলা হয়েছে। সুতরাং দুদিকেই যদি পরিকাঠামো আমরা গড়ে তুলি তাহলে নিশ্চয়ই এখানে বৌদ্ধিক দিক থেকে, যদি আমরা মেধার দিক থেকে দেখি, পশ্চিমবাংলা বরাবরই এগিয়েছিল। এখানে অনেক বিশ্ববিদ্যালয় এবং আইএসআই আছে, আইআইএম আছে, আইআইটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে। সুতরাং আমাদের মেধাভিত্তিক শিল্পের জন্য আমরা নিশ্চয়ই প্রস্তুত। যদি সদর্থক ভূমিকা নেয় সরকার, তাহলে নিশ্চয়ই বাড়বে। আমি শিশিরদাকে একটা প্রশ্ন করতে চাই। গত কয়েকদিন ধরে বারবার সেই প্রশ্ন উঠে এসেছে পালা বদলের পরে। টাটারা চলে যাওয়া মানে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে একটা নেতিবাচক বার্তা। টাটারাই বিজনেস করতে পারলো তো আমরা কিভাবে যাব? টাটা কি আসবেই? দেখুন, আমি একটা কথা বলি। আমি একদিন শিল্পমন্ত্রীর সঙ্গে বসেছিলাম, উনি পরিষ্কার ভাষায় বললেন ওনার অফিসে, শুধু আসবেন, আমি গিয়ে টাটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এই বিজেপি সরকারের মানসিকতা। শিল্পমন্ত্রী শুধু এখানে নিজের অফিসে বসে ঘোষণা করবেন না, উনি গিয়ে নিয়ে আসবেন টাটাদের। কেন টাটারা যে চলে গেল, টাটা চলে যায়নি, টাটাকে এখান থেকে তাড়ানো হলো। আমি পরিষ্কার ভাষায় বলছি, তাড়ানো হলো। আর মনে আছে তখন অর্থমন্ত্রী কি কোন ভাষায় রতন টাটাকে নিয়ে বলেছিলেন? এখন আমাদের সরকারের শিল্পমন্ত্রী, উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি নিয়ে আসবেন। হ্যাঁ, যে আপনি পরিকাঠামোর কথা বললেন, আরো আমি একটা যোগ করি যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই জরুরি। গভীর সমুদ্রের বন্দর, গভীর সমুদ্র বন্দর হচ্ছে যে দাদন পাত্র। হ্যাঁ, দাদন পাত্র। এটা আজকে দেখুন, ওই ড্রাফট যদি না হয় তাহলে বড় জাহাজ আসবে না। বড় জাহাজ যদি না আসে তো আমাদের বাণিজ্য হবে না। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, এটা পুরো পূর্ব ভারতের জন্য যে দাদন পাত্র একটা বড় স্টেপ নেওয়া হয়েছে। একেবারে এখানে থেকেই স্বপন দাশগুপ্ত বারবার বোঝানোর চেষ্টা করছেন, সরকার বারবার বোঝানোর চেষ্টা করছে অতনু, যে এই সরকার হচ্ছে শিল্প বান্ধব। শিল্প আনাটাই প্রাথমিক লক্ষ্য। শিল্প না আনলে কর্মসংস্থান কোথায় হবে? শুধু সরকার কি কর্মসংস্থান করবে? স্বপন দাশগুপ্তর বক্তব্যটা দেখি। বলেছিলেন যে আমরা প্রো বিজনেস ফ্রেন্ডলি। 50 বছর পিছিয়ে, সিঙ্গুরের পর থেকে তো আরো বাজে অবস্থা। সেখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি ওয়ান উইন্ডো সিস্টেম, এটা কিভাবে হবে যদি বলে? এটা করতেই হবে আমাদের। দেখো, একটা দিকে আমরা বললাম যে আগে যেটা হতো, একজন কেউ ইনভেস্ট করতে চাই, তারপরে বললো তার ফায়ার ক্লিয়ারেন্স দেবো না, সেখানে দুর্নীতি। পঞ্চায়েতের দিকে আরেকটা দুর্নীতি, এনভায়রনমেন্টালি আরেকটা দুর্নীতি। আমরা করতে হবে যে আমরা ঠিক আছে, এই টাইমের মধ্যে আমরা তোমরা এত টাকা ইনভেস্ট করছো, খুব ভালো, কোথায় আইডেন্টিফাই করো জায়গাটা। আমাদের অধিকারীরা 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে তোমরা যাতে শুরু করতে পারো। এই ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাই, আর আমরা তাই জন্য একটা সেই ধরনের স্ট্রাকচারও তৈরি করতে হবে সামনের দিনে। এর আগেও সরকাররা এখানে বলেছিল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, কিন্তু আমি কদিন আগে দুর্গাপুরে গেছিলাম মানুষের সঙ্গে কথা বলতে বাজেট সম্পর্কে, তখন তারা বললো কি সিঙ্গেল উইন্ডো, ফায়ার লাইসেন্স পেতেই তো আমাদের পকেটে সব টাকা চলে যায়। সিঙ্গেল উইন্ডোটারও একটা বদনাম এসে গেছে এখানে। সত্যিকার সিঙ্গেল উইন্ডো, হ্যাঁ, তো আমরা করতে হবে। এখন মানুষকে আমাদের ডেমনস্ট্রেট করতে হবে যে আমাদের we have to start from scratch, we have to prove our credentials. স্বপনদা, লেজিসলেশন একটা আসবে যাতে বিজনেস ঠিক মতো হতে পারে এবং সেখানে সিন্ডিকেট রাজের উপরে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এটা যদি বলেন।
হ্যাঁ নিশ্চয়ই, এটা তো কদিনই আশা করি সামনের সপ্তাহে এসে যাওয়া উচিত। এটা একটা বড় পদক্ষেপ আমরা নিচ্ছি। কেন? মানুষের মনে কনফিডেন্সটা ফেরত পাঠানোর জন্য, যে আমরা এবার এতই আমরা সিরিয়াস যে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। এই ধরনের হুজ্জতি, মানুষের কাছ থেকে এক্সটর্শন, যেটা কতটা ক্ষতি করেছে ভাবা যায় না। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এরা। টাটাকে বলছেন আসুন আর কি। আরে সবাইকে বলছি, আসলে আমি সেলসম্যান হয়ে গেছি। আমি একটা টার্ম ইউজ করেছিলাম আমার স্পিচে, উই ওয়ার ওয়ান্স দ্য ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড, কিন্তু উই আর নট এনিমোর। তো হাউ ডু উই গেট ব্যাক আওয়ার মোজো, হাউ ডু উই রিকভার আওয়ার মোজো ওয়ান্স এগেন? ঠিকই তো, এবং তখনই আসবেন যদি তারা দেখেন যে এখানে পরিকাঠামো ঠিকঠাক রয়েছে, হুম। মানে এখানে বিমানবন্দর আছে, এখানে বন্দর রয়েছে, পোর্ট রয়েছে, এবং মেট্রোর কথা হচ্ছিল একটু আগে। আমি এখানে অনিকবাবুর কাছে জানতে চাইবো, এই যে পুরুলিয়া, বালুরঘাট, মালদা, এই 3টে জায়গায় এয়ারপোর্ট হচ্ছে, আবার ওদিকে শিলিগুড়িতে মেট্রো হচ্ছে, শিলিগুড়ি জলপাইগুড়িতে, ওদিকে আসানসোল, দুর্গাপুরে মেট্রো হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইনফ্রাস্ট্রাকচার এবং মোবিলিটি এইটা খুবই ক্রুশিয়াল একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি করার জন্য। আমার মনে পড়ে বামফ্রন্ট সরকারের যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাদের নিজেদের মধ্যে একটা সময় ডিবেট হয়েছিল যে আমরা ইনভেস্টমেন্টের দিকে ঝাঁপতি অনেক আগে, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট না করে, তার ফলে সব কিছুই মুখ থুবড়ে পড়ে। সো এটা অনস্বীকার্য যে আপনার যদি একটা ঠিকঠাক ইকোসিস্টেম তৈরি করতে হয় যেখানে ইনভেস্টমেন্ট আসবে, এখানে ইনভেস্টার নিজেরাই ভাববে যে এখানে আমার ইনভেস্ট করে লাভ আছে, কাউকে দয়া দাক্ষিণ্য করছে না সে, তাহলে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কানেক্টিভিটি, সেটা রোড কানেক্টিভিটি হোক, রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, এই যোগাযোগের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, এটা কিন্তু আগে তৈরি করতে হবে। ফলে এই যে এটাও আমি বলবো যে আরেকটা ভালো রাজনৈতিক সদিচ্ছার দিকে আমি মনে করি ইঙ্গিত করে, যে এইবার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এবং সেক্ষেত্রে ওই একটু রাস্তা বাড়ানো হলো, একটু এইখানে রাস্তা চওড়া করা হলো তা নয়, বেশ বড় বড়, কিন্তু মনে রাখতে হবে এটাও যে এইগুলো কিন্তু সবই দীর্ঘমেয়াদী প্রকল্প। মানে আজকে ঘোষিত হলো বটে, এটা কিন্তু 1, 1.5, 2 বছরের মধ্যে রূপান্তরিত হবে না। আমি শিশিরদার কাছে একটু যাব, যে আজকে উত্তরবঙ্গের বঞ্চনা বারবার করে আপনারাও বলে এসেছেন, তৃণমূল আমলেও আপনারা বলে এসেছেন, বাম আমলেও বঞ্চনার কথা ছিল। উত্তরবঙ্গ আপনাদেরকে 2009 সাল থেকে একবারে ভরিয়ে দিচ্ছে। এরকমটা হবে না তো, যে এরকমটা কাটাবেন কি, যে কোচবিহার থেকে গেলেও বাইরের রাজ্যে কোথা থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন, কোচবিহারের বা বালুরঘাটের বা রায়গঞ্জের অস্তিত্ব বলে সেরকম কিছু নেই। এই যে আমি রায়গঞ্জ থেকে গেছি, আমি কোচবিহার থেকে গেছি, আমি শিলিগুড়ি থেকে গেছি, অন্য রাজ্যে গেলেও বলতে পারবেন মানুষ? একেবারে সেটাই হওয়া উচিত, আর সেটাই হবে। আজকে দেখেছেন বাজেটে একটা ঘোষণা হয়েছে, উত্তরবঙ্গে আইআইটি আর আইআইএম হবে। আজকে আমাদের দেশে আইআইটি আর আইআইএম একটা টপ ইনস্টিটিউশন, সেটা উত্তরবঙ্গে হবে, এইমস হবে। আজকে উত্তরবঙ্গের মানুষ, শুধু উত্তরবঙ্গ না, আমি বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার মানুষ যখন এখান থেকে বাইরে যাবে, গর্ব করে বলবে আমি অমুক জেলার লোক। এটা বলতে হবে না দ্যাট আমি কলকাতা থেকে, আমি পশ্চিমবঙ্গে, আমি কলকাতা ছাড়া কেউ চেনে না, এসব হবে না। আজকে কুচবিহারের লোক যখন যাবে, ও তো গর্ব করে বলবে আমি তো ডাইরেক্ট ফ্লাইট ধরে এসেছি কুচবিহার থেকে, আমাকে কলকাতা যেতে হয়নি, নাইট ট্রেন ধরে কলকাতা গিয়ে ওখান থেকে বিমান ধরতে হয়নি, আমি সোজা বিমান ধরে এসেছি। যদি এইসব কানেক্টিভিটিতেই তো আমাদের রাজ্য আগে যাবে। আর এই যে শুধু যে 5টি জেলা করা হবে, তাতে মানে অ্যাডমিনিস্ট্রেশন ভালো হবে, তো শুধু জেলা না, মহকুমা করা হবে। আপনি একটা জিনিস দেখেছেন, ঘোষণা করা, আরেকটা করা হচ্ছে, দমকল কত বাড়বে। লোকেরা বলবে আরে বাজেট স্পিচে দমকল কেন? দমকল খুব জরুরি, একটা আগুন লাগলে তো সব ছাই হয়ে যায়। ঠিকই। আমি নিশ্চয়ই আমি একবার রূপেন্দ্রনারায়ণ বাবুর কাছে জানতে চাইছি, রাজনীতির একটা ভাষ্য রয়েছে, যে ভাষ্যের জায়গা থেকে উত্তরবঙ্গে বিজেপি বিপুল পরিমাণে ভোট পেয়েছে, সেই জন্য বাজেটে উত্তরবঙ্গকে ঢেলে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জন্য হসপিটাল, উত্তরবঙ্গের জন্য শিলিগুড়ি জলপাইগুড়িতে মেট্রো, হ্যাঁ,
কিন্তু এর বাইরে প্রশাসনের একটা ভাষ্য থাকে, প্রশাসন চালাতে গেলে তার একটা ভাষ্য থাকে। সেই ভাষ্যের জায়গা থেকে যদি দেখি, তাহলে উত্তরবঙ্গকে বাজেটে এত কিছু দেওয়া হয়েছে, তার পিছনে কারণ কি? শিলিগুড়ি স্ট্র্যাটেজিক পয়েন্ট, কারণ নর্থ ইস্টের সঙ্গে পুরোপুরি যোগাযোগ হয় শিলিগুড়ির। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের তো একটা সুষম উন্নয়ন দরকার। শুধু কলকাতায় উন্নয়ন হলে তো পশ্চিমবাংলার উন্নয়ন হবে না। ঠিক। এবং উত্তরবঙ্গে আমাদের অনেক শিল্প আছে, যেমন চা শিল্প। চা শিল্পকে তো আমরা মেরে দিতে পারি না। অথবা আমাদের যে ফল, যেমন আমের কথা বলেছেন বিত্তমন্ত্রী, এবং আমাদের উত্তরবঙ্গের যে ইকোনমিক অ্যাক্টিভিটি, সেগুলোকে যদি বাড়াতে হয়, যদি সুষম উন্নয়ন করতে হয়, তাহলে তো শুধু ভোটের জন্য দিয়েছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এটা একটা ইকুয়ালাইজেশন। এতদিন ধরে বঞ্চিত হয়ে এসছে, এখন আমাদের যদি না ওখানে ইনভেস্টমেন্ট করি, তাহলে ইকুয়ালিটি আসবে না। সেই ইকুয়ালিটির জায়গা থেকেই উত্তরবঙ্গের উপর বিশেষ নজর, এবং এই একটা পরিবেশের জায়গা করার কথা বলা হচ্ছে যে শিল্প বান্ধব পরিবেশ, একটা ভাবমূর্তি তৈরি করা ভীষণভাবে প্রয়োজন। সেই ভাবমূর্তিটা তখনই তৈরি হবে যদি রাজ্যের সব প্রান্তে যেখানে যেখানে প্রয়োজন, ঠিক সেই জায়গাগুলোর কানেক্টিভিটি ঠিকঠাক থাকে, যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকে, তবেই আসবে এখানে শিল্প করতে মানুষ আসবেন বা বিনিয়োগ করবেন। আজকে অনিকবাবুর কাছে জানতে চাই যে পুরুলিয়া শুকনো জায়গা, খটখটে জায়গা, সেখানে চাষবাস হয় না বলা যায়, সেই পুরুলিয়াতেও বিমানবন্দর করার পরিকল্পনা। তার মানে কি অনিকবাবু, যে পুরুলিয়াতেও শিল্পপতিদের যাতে গন্তব্য হয় তার জন্য এই বিমানবন্দরের পরিকল্পনা? অবশ্যই, কারণ আজকে পুরুলিয়াতে যেহেতু আপনার চাষবাসের জায়গা বা সুযোগ কম, তো সেখানে আপনার জমি পাওয়াটা অনেকটাই সহজ। কিন্তু জমি যদি পাওয়াও বা গেল, বা সেখানে যদি যোগাযোগের ব্যবস্থা না থাকে বা কানেক্টিভিটি না থাকে, তাহলে মানুষ যাবে কি করে? ফলে যোগাযোগের ব্যবস্থা, কানেক্টিভিটি তৈরি হলে তখন এই রাজ্যে, যেখানে সবসময় বলা হয়েছে যে ল্যান্ড হোল্ডিং খুব ছোট, সেখানে জমি অধিগ্রহণ করা খুব মুশকিল, জমি জোগাড় করা খুব মুশকিল, দেখবেন অনেক জমি বেশি পাওয়া যাচ্ছে, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। শুধু দক্ষিণবঙ্গে এই কয়েকটা জায়গা যেখানে বড় বড় হাইওয়ে আছে, তার মধ্যে জায়গা খুঁজে নিতে হতো, তার করতে হবে না ভবিষ্যতে। অর্থাৎ জাতীয় সড়ক যথেষ্ট পরিমাণে উন্নতি হচ্ছে, বিমানবন্দর হচ্ছে, মেট্রো পরিষেবা হচ্ছে, পরিকাঠামো যেটা বলে সেই পরিকাঠামোটা যথেষ্ট তৈরি করার চেষ্টা করছে এই সরকার। কি বললেন এয়ারপোর্ট নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, দেখুন। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and forward development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion, and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. আবার শুরুতে একটু যাই, দিয়ে বিরতিতে যাব, কারণ ভাস্কর বাবুর কাছে একটা প্রশ্ন রেখে যাই বিরতিতে যেতে যেতে, যে ডিএ নিয়ে আপনারা আন্দোলন করছিলেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কেঁপে, ডিএ তো সমাধান হয়ে গেল, আপনারা কি আন্দোলন তুলে নেবেন? আমি আসবো একটা ছোট্ট ব্রেকের পর। বাজেটের ডাবল ইঞ্জিনে ফলতা মডেল, এই যে শিল্প বান্ধবের কথা বলছি অতনু, শিল্প বান্ধব সরকার, ফলতা মডেল, জাহাঙ্গীরের ফলতা কি? ফলতা প্রথম বাম আমলে এসিজেড ইকোনমিক জোন, সেটা হয়ে গেল জাহাঙ্গীর ইকোনমিক জোন। ফলতা মডেল, ডায়মন্ড হারবার মডেল ভেঙে এবার বিজেপি করছে ফলতা মডেল, দেখুন। ফলতা আদর্শ
আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। এসইজেডে সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমন কথা তেমন কাজ। বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, উন্নয়নের নিরিখে ফলতাকে মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল হয়তো। আজকে বাজেটে যে মনমোহিনী বাজেট করলো জনগণের জন্য, তার মধ্যে বিশেষভাবে ফলতাকে যে গুরুত্ব দিয়ে, যা স্বাধীনতার পর আজ অব্দি কোনো সরকার করেনি, যেটা শুভেন্দুদা এবং আমাদের শ্রদ্ধেয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ঘোষণা করলেন, ফলতাকে মডেল রূপে তৈরি করবে। এটা ফলতার জনগণ হিসেবে আমি গর্বিত। ফলতার প্রাপ্তির তালিকায় আরো অনেক কিছু আছে। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে ফলতাকে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। 100 বেডের গ্রামীণ হাসপাতাল, মহিলাদের জন্য কলেজ হবে। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল হয়তো। বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা। 1984 সালে এখানেই তৈরি হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড। এটিই ছিল পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ফলতায় গড়ে ওঠে একের পর এক কারখানা। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে কারখানা বন্ধ হতে থাকে। একসময় শিল্পের উর্বর জমি, সেই ফলতাই তৃণমূল জামানায় সন্ত্রাসের মডেল। ফলতা মানে তখন হুমকি, তোলাবাজি, সন্ত্রাস আর ভোট লুট। আর ফলতা মানে ছিল জাহাঙ্গীর খান। এটাই ছিল ফলতার মডেল। বদলের বাংলায় ফলতারও বদল। একদা ত্রাস এখন শ্রীঘরে। নতুন সরকারের হাত ধরে ফলতা এখন উন্নয়নের মডেল হওয়ার পথে। তাকে একটা মডেল বানানো হচ্ছে, এই নিয়ে আমরা প্রচন্ড খুশি। ফলতাতে যে জোনটা রয়েছে, ইকোনমিক যে জোনটা রয়েছে, সেখানে তো প্রায় সমস্ত কলকারখানাগুলো বন্ধই হয়ে গিয়েছে। তো আমরা চাই সেই কলকারখানাগুলোকে আরো উন্নতি হোক, সেই কলকারখানাগুলো খুলে যাক, মানুষের আরো অনেক সুবিধা হয়। এবং যে 100টা বেডের যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তো এখন ফলতাতে 30টা বেডের হসপিটাল রয়েছে, সেখান থেকে 100টা বেড হলে তো এটা আরো অনেক সুবিধা হবে। আপৎকালীন যে পরিষেবা সেগুলো আমরা পাবো সেখান থেকে। মহিলা কলেজের ঘোষণা করেছেন, তো সেখানে মহিলা কলেজ হলে এখানে যে যুবতীরা, তারা আরো বেশি করে শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। নিউজ 18 বাংলা। আমি একটু রূপেন্দ্র নারায়ণ বাবুর কাছে যাব। 42 বছর ধরে এই এসইজেড ফলতা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকলো কেন, কি বলবেন আপনি? দেখুন, শুধু তো ফলতার এসইজেডকে সর্বনাশ করে দেওয়া হয়নি। আপনি মনে করবেন যে ইনফোসিস যখন প্রথম চুক্তি করে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, আমি তার সঙ্গে যুক্ত ছিলাম, এবং সেখানে করার পর প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো যে এসইজেড ক্যান্সেল করে দেওয়া হবে, এবং তারপরে 5 বছর কিচ্ছু এগোয়নি। সুতরাং এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে ফলতাকে নিয়ে, ফলতা মডেলটা অন্য জায়গাতেও পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। কারণ এসইজেড ছাড়া এই ধরনের একটা মানে মাধ্যাকর্ষণ থেকে ছুটে গিয়ে শ্রীবৃদ্ধি করা বা উন্নয়ন করা সম্ভব নয়। এসইজেড করতেই হবে। শিশিরবাবু, এই যে বলা হচ্ছে সিন্ডিকেটরা যা চলবে না, আপনারা বলছেন সেই জাহাঙ্গীরের ফলতা আর থাকবে না, ফলতা মডেল হবে, উন্নয়নের মডেল হবে, ব্যবসা হবে। মুশকিল হচ্ছে জাহাঙ্গীররা তো সমাজ থেকেই আসে, আর এদের সঙ্গে যারা থাকে তারা মানুষ, তারা ভোটার, কখনো তারা বাম, কখনো তৃণমূল, পরবর্তীতে কখনো বিজেপি। তো সিন্ডিকেটরা পাড়া বানায়, মানুষটাই বানায়। কিভাবে ভাঙবেন? সেই মানুষগুলোই তো আবার চলে আসবে, সেই মানুষগুলো ইউনিয়ন করবে, কিভাবে ভাঙবেন?
দেখুন, মানুষ সিন্ডিকেট রাজ বানায় না, এটা কিছু দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানরা বানায়, নিজে পকেট ভরার জন্য বানায়। আর এই যে ফলতা মডেল, যে বাহুবলী মডেল হয়ে গিয়েছিল, এটা আর দাঁড়াবে? এই বাহুবলীরাই পুরো ফলটা ছাড়ুন, পুরো পশ্চিমবঙ্গে এই বাহুবলীদের আপনি আর দেখতে পারবেন না। হ্যাঁ, বাম আমলে যখন এসিজেড হলো, রূপেন্দা যে কথা বললেন এটা তো ফ্যাক্ট, কিন্তু দেখতে দেখতে আমরা কি দেখলাম, ওখানে নিস্তব্ধ কারখানা হয়ে গেল। আজকে ফলতাকে আমরা আবার যে আমি বলবো গড়ে তুলতে হবে, ওটা আবার একটা রিভাইভালে যেতে হবে, কিন্তু এটা যাবেই। আর আবার আবার আমি জোর দিয়ে বলছি, এই যে সিন্ডিকেট, এই যে তোলাবাজি সাধারণ মানুষ করে না। ওকে, সাধারণ মানুষ এটা একটা আশ্বাস চাইছি, ওদের একটা উপর আশ্বাস শোষণ চাইছি। এই ভাস্কর ঘোষ যারা ডিএ নিয়ে আন্দোলন করেছেন, ডিএর প্রতিশ্রুতিতে তারা খুশি, কিন্তু আরো কিছু কিছু অভিযোগ রয়েছে খুব গুরুত্বপূর্ণ। 30 সেকেন্ডের মধ্যে সেই অভিযোগটা একটু জানবো ভাস্কর। অভিযোগ হচ্ছে যে আমরা প্রথম থেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সরব। এই যে তৃণমূলীদের তোলাবাজি দেখছেন, সিন্ডিকেট দেখছেন, তারই সাথে যোগসাজশ করে সরকারি দপ্তরে যেসব আমলা আধিকারিকরা আছেন তারাও কিন্তু একইভাবে এই কাজগুলোকে করে গেছেন। আমরা দাবি করছি যে সেই সব তোলাবাজ আমলা আধিকারিক সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে ধরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে তাদের একদম সম্পত্তিগুলোকে টার্গেট কি প্রয়োগ তারা করার হবেন ব্যবস্থা এবার? হোক। আইনের টার্গেট, আইনের শাসন। সুজিতদা, আমার একটাই রিয়াকশন, ভাস্কর বাবু, এখানে আপনারও একটা দায়িত্ব হয়। আপনারা এই ধরনের লোক যে যারা চাকরি করে সরকারের মধ্যে আর যারা দুর্নীতি করে ভিতরে থেকে, ওদেরও আপনাকে একটু চিহ্নিত করতে হবে। Okay. আপনাদেরও এই রাজ্য সরকারের সঙ্গে সাহায্য করতে হবে। না, বেশ। আমরা কিন্তু লিস্ট রেডি রেখেছি, কিন্তু সেই লিস্টের ভিত্তিতে কাজটা করতে গেলে সেখানে আমরা ওরা করলে হবে না, সেটার মধ্যে ভালো খারাপ খুঁজলে কিন্তু হবে না। নিশ্চয়ই ভাস্কর নতুন- বাবু, 6 সপ্তাহ মাত্র হয়েছে, মাত্র 6 সপ্তাহ হয়েছে, দেখুন না। আমরা ওকে, নতুন সরকারের কাছে আমরা একসঙ্গে নিশ্চয়ই এগোবো। আশা রাখবো, এবং আপনিও ভাস্করবাবু নিশ্চয়ই লিস্ট দেবেন। আমরা ওরা হবে না এটাই আশা রাখবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অতনু, দর্শকদেরও ধন্যবাদ। শেষ করছি।